হ্যালো এইচএসসি 26, আশা করি সবাই ভালো আছো। তো আজকে এই মুহূর্তে তোমাদের যে জিনিসটা নিয়ে আমি উপস্থিত হয়েছি ওটা হচ্ছে বেসিক্যালি তোমাদের টেস্ট পরীক্ষাকে রেখে কিছু প্রিপারেশনাল, কিভাবে তুমি প্রিপারেশন নিবা ওটার উপর কিছু সাজেশন। হ্যাঁ, বেসড অন হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পার্ট। এই কেমিস্ট্রি ফার্স্ট পার্টে যে তোমাদের যে 5টা চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারগুলোর উপরে আমি একটা জাস্ট নর্মাল একটা সাজেশন দেওয়ার জন্য, বাট এটা নর্মাল না, এটা সবচেয়ে এক্সট্রাঅর্ডিনারি তখনই হবে যখন তুমি এই সাজেশনগুলোতে কায়েম করবা। বাট সত্যি কথা বলে বোর্ডগুলো যা শুরু করছে, তোমাদের যে পরীক্ষা নিবে না, আবার নোটিশ বাতিল করে, আবার বাতিলকৃত নোটিশকে আমরা বাতিল করি। তো বাট আমার এই সাজেশনকে আমি একদম ফুল অ্যান্ড ফাইনাল ভাবে তোমাদেরকে দিয়ে যাচ্ছি, এটা কোনো ধরনের বাতিল হবে না, ঠিক আছে? তো দেখেন, তো বেসিক্যালি সবাই জানেন তো কেমিস্ট্রিতে যে ফার্স্ট পেপারে যে 5টা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টারের মধ্যে যেই চ্যাপ্টারটা দিয়ে তোমার প্রথম কেমিস্ট্রি পড়া শুরু হয়েছিল ওইটা ছিল আমাদের কোনটা? গুণগত রসায়ন। ওকে, এখন দেখেন গুণগত রসায়ন পড়তে পড়তে আপনি যথারীতি অনেক পড়াশোনা করছেন, বাট এই মুহূর্তে আইসা আপনার কিন্তু দ্রুত ফার্স্ট রিভিশন দেওয়া লাগবে। হ্যাঁ, অর্থাৎ খুবই অল্প সময়ের মধ্যে একটা বিশাল সিলেবাস তোমাকে শেষ করতে হবে। তো এই গুণগত রসায়নের দেখেন ফার্স্টে ভাই যেভাবে ভাগ করছি, গুণগত রসায়নের যে জায়গাগুলো থেকে আমরা সাজেশন ভিত্তিকভাবে পড়াশোনা করব, একদম প্রথমেই যেই জায়গাটা শুরু হয়েছে এটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের পরমাণু মডেল। একটা হচ্ছে বোর পরমাণু মডেল, আর হচ্ছে কি রাদারফোর্ডের পরমাণু মডেল। দেখা গেছে প্রতি বছরই এই জায়গা থেকে এই টপিকগুলো থেকেই কিন্তু হর হামেশা কোয়েশ্চেন আসে। অর্থাৎ আমি এখানে যে এইগুলাকে সাজেশনের আকারে রাখা হয়েছে এগুলাকে বিভিন্ন বোর্ড থেকে 2017 থেকে 2025 পর্যন্ত আসা কোয়েশ্চেনগুলোকে অ্যানালাইসিস করে রাখা হয়েছে। যেমন দেখো, বিভিন্ন সময় দুইটা পরমাণু মডেলের তুলনা আসে এবং বলে যে কোনটা বেশি অধিক সাফল্যমণ্ডিত বা কোনটা অধিকতর গ্রহণযোগ্য। তারপর হচ্ছে দেখো, বোর পরমাণু মডেল যেটা তোমরা ক্লাস 9-10 থেকে পড়ে আসছো, তার কিন্তু 3টা স্বীকার্য। তারপর হচ্ছে কি কৌণিক ভরবেগের যে ইকুয়েশনটা, এই রিলেটেড কিন্তু ম্যাথ আমাদের প্রায়ই আসে। এবং দেখো এই জায়গা থেকে, শুধু এই জায়গা থেকে আমরা এইটা পড়লেই হবে না, এখান থেকে আরেকটা জিনিসও আছে। দেখেন, আমরা এখান থেকে এই জিনিসটাও দেখে আসছি যে টোয়াইস পাই আর ইজ ইকুয়াল টু কি এন ল্যামডা, 2 পাই আর ইকুয়াল টু এন ল্যামডা। এই জিনিসটা নিয়ে রিলেটেড কিন্তু আমাদের কিছু কোয়েশ্চেন আসে। হ্যাঁ, এখান থেকে এমসিকিউ আসে। এটার মানে হচ্ছে একটা ইলেকট্রন যততম কক্ষপথে থাকবে তার সম্পূর্ণ কক্ষপথটা আবর্তন করার সময় ততগুলাই পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সৃষ্টি হবে, অর্থাৎ 2 পাই আর ইজ ইকুয়াল টু এন ল্যামডা। ওকে, এরপরে যেটা এনতম কক্ষপথের শক্তি এবং ব্যাসার্ধ, বেসিক্যালি এটা ফিজিক্সের সবচেয়ে যেটা পরমাণুর গঠন একটা চ্যাপ্টার আছে, তারপরও আমরা সূত্রগুলো একটু বিতিকিস্ত্রী টাইপের পড়তে একটু অনীহা ফিল হয়। বাট আমি বলবো যে এখান থেকে এনতম কক্ষপথের শক্তি, এনতম কক্ষপথের ব্যাসার্ধ এবং এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ভ্যালোসিটির আমরা এই কোয়েশনগুলো দেখবো। বাট এই কোয়েশনগুলো এখানে যে ফরম্যাটে আছে, আমরা এই ফরম্যাট ছাড়াও সমানুপাতিক এবং ব্যবস্থানুপাতিক যে ফরম্যাটটা আছে ওইটা দিয়েও করতে পারি। অর্থাৎ এই জায়গাগুলো আমরা একটু দেখার চেষ্টা করব, ওকে, এবং চেষ্টা করবো এই সূত্রগুলো একটু পরীক্ষার আগে একবার করে দেখে যাওয়ার জন্য। এগুলো খুব যে মানে দৃষ্টিনন্দন সূত্রগুলো এমন না, দেখতে খুব বাজে, বাট এই জিনিসগুলো মনে রাখার জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। দেখো, যেমন দেখো এনতম কক্ষপথের যদি তুমি ভ্যালোসিটির কথা বলো হাইড্রোজেনের পার্সপেক্টিভে, তাহলে এটা হচ্ছে R1 ইন্টু কি এন স্কোয়ার হাইড্রোজেনের পার্সপেক্টিভে। হ্যাঁ, যদি আমরা ভ্যালোসিটির কথা বলি, এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ভ্যালোসিটি হচ্ছে হাইড্রোজেনের প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ভ্যালোসিটি ইন্টু 1/n। আর যদি আমরা এনতম কক্ষপথে শক্তি চিন্তা করি, এটা হচ্ছে E1 ইন্টু E/n1 স্কোয়ার। এই জায়গাটা দিয়েও তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে? কেমিস্ট্রিতে আমি হাইলি ইন্সপায়ার করবো যে আমাদের ডান পাশে যেটা আছে এটা দিয়ে মনে রাখতে পারো। বাট এই যে পার্টটা আমি যেটা বলছি যে পরমাণুর মডেল রিলেটেড যে ব্যাপারগুলো, এইগুলা থেকে হওয়ার হামেশা এই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসছে। হ্যাঁ, এরপরের ভাগটাতে আমরা যাই, এইটা অবশ্যই 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 পড়ে যেতে হবে। যতবার অবশ্যই বলছি ততবারই একটা কোয়েশ্চেন আসা পড়ছে। ওকে, দেখেন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে এবং কোয়ান্টাম সংখ্যার যত ধরনের যা আছে 14 গোষ্ঠী যা আছে সব পড়তে হবে। এবং ইনক্লুডিং এখানে আমি আরেকটা টপিক দিয়ে দিচ্ছি তোমাদেরকে, এখানে ইনক্লুডিং আরেকটা টপিক দিয়ে দিচ্ছি। দেখেন, যারা একটু বেশি ভালো করতে চাও তাহলে অরবিটাল, নোড, তারপর হচ্ছে নোডাল প্লেন, এই টপিকগুলা একটু কষ্ট করে পড়ে যাইস। এটা হাইয়েস্ট ইম্পর্টেন্ট টপিক, কারণ দেখো প্রত্যেকটা পরীক্ষায় কোয়ান্টাম সংখ্যা রিলেটেড সিকিউ এমসিকিউ আমাদের অবশ্যই এবং অবশ্যই আসবে। এটা শুধু তোমার
আমাদের একাডেমিক পরীক্ষার জন্য না, যেহেতু তুমি পরবর্তী স্টেপের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাই এই পূর্ব প্রস্তুতির জন্য কিন্তু অ্যাডমিশনও কোয়ান্টাম সংখ্যা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এবং কোয়ান্টাম সংখ্যার উপর ডিপেন্ড করে কোন অরবিটালটি গঠন করা সম্ভব, কোনটা গঠন করা সম্ভব না। তারপর হচ্ছে অরবিটালগুলোর চিত্র, বিশেষ করে ডি অরবিটালের যে 5টা চিত্র আছে 100% পড়ে যেতে হবে। আমি বারবারই বলতেছি, ডি অরবিটালে যে 5টা চিত্র আছে ওই চিত্রগুলো একটু হাতে কলমে প্র্যাকটিস করে যেতে হবে। ওকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এটা বলার অপেক্ষা রাখে না। তারপর আমি বলে দিলাম, কারণ তোরা মাঝে মাঝে দুষ্টামি করে ভুলে যাস। ওকে, ওকে, এরপরে আসেন। এরপর হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসের যে নীতি, সেই আহ্বাও নীতি থেকে শুরু, তারপর আমাদের পলির বর্জন নীতি, এরপর হচ্ছে কি হুন্ডের নীতি। এই প্রত্যেকটা নীতিতে কি স্টেটমেন্ট দেওয়া হয়েছিল এবং এই স্টেটমেন্টের সাপেক্ষে কিছু এমসিকিউ সলভ করা, এবং এগুলা থেকে তোমরা প্রচুর প্রচুর কোয়েশ্চেন পাও, কারণ এগুলা কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাসের নীতি এই দুইটা পার্টকে কম্বাইন করে বা কনসলিডেট করে একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন আসে। অর্থাৎ তোমাদের অনেকেরই চিন্তা ভাবনা থাকে যে কোন জায়গাটা থেকে অবশ্যই আসবে। অর্থাৎ আমি যেটা বলছি যে কোয়ান্টাম সংখ্যা ও ইলেকট্রন বিন্যাসের নীতি এই দুইটাকে কনসলিডেট বা একত্রিত করে কোয়েশ্চেন আসার সম্ভাবনা, দ্যার ইজ এ হিউজ প্রবাবিলিটি। ওকে, এরপরে আসেন বর্ণালী। এটার যত ধরনের কালার বা বর্ণ পরীক্ষা আসার সম্ভাবনা ততই বেশি, কারণ বর্ণালী থেকে আমাদের কোয়েশ্চেন যে আসবে এই চ্যাপ্টারের একটা ওয়ান অফ দ্য হট কেক হচ্ছে বর্ণালী। কেউ যদি কিছু না বরস শুধু বর্ণালীর অঙ্ক করে যাও, তাহলে এই যে যতটুকু ভাই লিখছি অবশ্যই 100% এখানে বর্ণালী কিভাবে সৃষ্টি হয় এটার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে তড়িৎ চৌম্বকীয় বর্ণালী আছে বা যে তড়িৎ চৌম্বকীয় সিরিজটা আছে, ওই সিরিজটা যা শুরু হয় আমাদের হচ্ছে কি আমাদের মহাজাগতিক রশ্মি দিয়ে আর শেষ হয় আমাদের হচ্ছে কি মাইক্রোওয়েভ বা রেডিও ওয়েভ দিয়ে। ওই সিরিজটা তরঙ্গ দৈর্ঘ্য, ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক সংখ্যা, কম্পাঙ্ক এগুলা কিন্তু প্রতি বছরই আসে। এবং দেখো এই যে ভদ্রলোক, এই ভদ্রলোককে আমরা কোনো রকম ভাবেই মিস্টার রিডবার্গের সমীকরণ, ওকে, এই রিডবার্গের সমীকরণ থেকে পরীক্ষায় আমাদের কি কি আসতে পারে অনেকগুলা জিনিস। যদি আমি একটু ইন জেনারেল শর্ট করে বলি, এখান থেকে আসতে পারে, দেখো এখান থেকে আমাদের কি কি আসতে পারে, তরঙ্গ দৈর্ঘ্য বের করা, তরঙ্গ সংখ্যা বের করা, ফ্রিকোয়েন্সি বের করা, বিকিরিত এনার্জি বের করা। 4টা জিনিস তো আমি এখানে দেখলামই। তারপর দেখবা বিভিন্ন জিনিসের ম্যাক্সিমাম এবং মিনিমাম বের করতে বলে, ম্যাক্সিমাম মিনিমাম। তারপর বের করতে বলে যে আমাদের যে আলোটা বিকিরিত হয়েছে এটা দৃশ্যমান অঞ্চলে দেখা গেলে তার বর্ণ কি হবে, অর্থাৎ কালার বের করতে বলে। এটা কোন অঞ্চলে আছে বা কোন রিজিয়নে আছে এটা দেখতে বলে। তারপর চাইলে এখান থেকে আরো জিনিস বলা যায় যে বর্ণালীতে সৃষ্ট রেখার সংখ্যা বের করো। বর্ণালীতে সৃষ্ট রেখার সংখ্যা। অর্থাৎ জাস্ট সিম্পল একটা সূত্র, যার রিডবার্গের ইকুয়েশনে এই জাস্ট n1 আর n2 আমরা অবশ্যই জানি। n2 হচ্ছে উচ্চতর শক্তি স্তর আর n1 হচ্ছে নিম্নতর শক্তি স্তর। আর যে সিরিজগুলা সৃষ্টি হয়, যার সৃষ্টি হচ্ছে লাইম্যান, বার্মার, পার্সিয়ান, ব্র্যাকেট আর ফুন্ড। অর্থাৎ এগুলোর উপর ডিপেন্ড করে তুমি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবা, কম্পাঙ্ক বের করতে পারবা, বিকিরিত শক্তি বের করতে পারবা, তরঙ্গ সংখ্যা বের করতে পারবা এবং কম্পাঙ্ক বের করতে পারবা। এছাড়া কি বের করতে পারবা, ম্যাক্সিমাম মিনিমাম বের করতে পারবা। তাছাড়া বর্ণালীতে সৃষ্ট রেখার সংখ্যা, কততম লাইন সৃষ্টি হবে, ওটা কালারটা কি হবে, এটা কোন জোনে দেখা যাবে। অর্থাৎ দেয়ার ইজ এ হিউজ প্রবাবিলিটি যে এখান থেকে প্রচুর প্রচুর জিনিস বের করা যাবে। ওকে, আর আরেকটা কথা আমি তোমাদের বলে দিচ্ছি, এই জায়গাটা যেটা পড়তে আসলে ভালো লাগে না, পড়ালেখা আসলে কি একটু তিতা ওষুধের মতো, যেটার অ্যাকচুয়ালি ইফেক্টিভনেস একটু পরে আস্তে ধীরে শুরু হয়, কিন্তু আমাদের তো অধৈর্যতা বেশি। এই যে চিকিৎসা ক্ষেত্রে অথবা হচ্ছে জাল টাকা শনাক্তকরণে অথবা এমআরআই যে ব্যবহারগুলা, এগুলো তোমরা সবাইকে একটা বিশেষ সাজেশন দেখবা। বাজারে প্রচলিত বিভিন্ন ধরনের টেস্ট পেপার বা বিভিন্ন ধরনের বইয়ে দেখা যায় এগুলার কিছু ছোট্ট ছোট্ট টিকা দেয়া থাকে। তোমরা জাস্ট এগুলা যদি একটু টিকা আকারে তোমার খাতায় একটু নোট খাতায় টুকে রাখো, তাহলে পরীক্ষার সময় অতটুকু রেখে রাখলেই যথেষ্ট। বাট আমি হাইলি ডিসকারেজ করব
এই অংশ থেকে যদি বাধ্যতামূলক ছাড়া তুমি অ্যান্সার না করাটাই বেটার, কারণ রিটেন বেসিস তো 4-এর জন্য আসলে তুমি যদি যত কথাই লেখো তোমাকে হয়তো বা 4-এ 4 দিবে না। অর্থাৎ জাল টাকা বা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, অথবা যে জাল টাকা অথবা হচ্ছে পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রশ্মির ব্যবহার, চিকিৎসা ক্ষেত্রে আইআর রশ্মির ব্যবহার, এবং হচ্ছে কি ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং যেটা এমআরআই, তার যে মূলনীতিগুলা, এগুলো আমি হাইলি ডিসকারেজ করবো যে রিটেনে আসলে পারতপক্ষে না পারতে দেওয়ার জন্য। যদি মনে হয় যে না দেয়াই লাগবে, তাহলে অবশ্যই আগে থেকেই নিজে একটু নোট করে একটু মানে গুছিয়ে পড়ে রাখাটা, তাহলে হচ্ছে কি তোমার জন্য ইজি হবে। এবার দেখেন পরবর্তী টপিক, ফাটাফাটি ইম্পর্টেন্ট টপিক, দ্রাব্যতা। কারণ দেখেন প্রথম চ্যাপ্টারটার যদি আমরা ভাগও করি, দ্রাব্যতা অংশটা পুরোপুরি একটা আলাদা দুনিয়া জুড়ে আছে। এই দ্রাব্যতার বেসিক সূত্র থেকে শুরু করে কতটুকু অদক্ষেপ, তাপমাত্রার সাপেক্ষে অদক্ষেপ পড়বে কি পড়বে না, কত গ্রাম অদক্ষিপ্ত হবে, কত গ্রাম কি হবে তোমাকে যোগ করতে হবে। তাছাড়া এইটা তো বলার কোনো অপেক্ষাই রাখে না যে কেএসপি এবং কেআইপি থেকে যে পরীক্ষা কোশ্চেন আসবেই, অদক্ষেপ পড়বে কি পড়বে না, এটা সবাই বোর্ড বইয়ের যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলা খুবই ভালো মতো করবা। এবং হচ্ছে সম আয়ন প্রভাবটা এখন আমরা বেসিক্যালি হচ্ছে অ্যাডমিশনে এত ফাটাফাটি লেভেলের ইম্পর্টেন্ট, এইটার কনসেপচুয়াল ডেভেলপমেন্ট যদি তোমার এখনই থাকে, দেন ইউর অ্যাডমিশন জার্নি উইল বি ভেরি বিউটিফুল। ওকে, অর্থাৎ এই টপিকটাকে আমি বলবো, অনেকের কাছে বলবো যে এইটা দিয়েই আমি হচ্ছে রিভিশনটা শুরু করতে বলবো। ঠিক আছে, এই জায়গাটা থেকেই তোমরা রিভিশন শুরু করতে পারো, এবং এই জায়গাটা থেকে যদি তুমি রিভিশন শুরু করো তাহলে দেখবে তোমার পড়াটা খুব দ্রুত হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে আরেকটা জিনিস বলে নেই, এখানে একটা জিনিস লেখা নাই, রিলেশন বিটুইন কেএসপি এন্ড এস, অর্থাৎ দ্রাব্যতার গুণফল এবং দ্রাব্যতার মাঝখানে সম্পর্ক। ওকে প্লিজ, আমি তোমাদের প্রত্যেককে হাইলি এনকারেজ করতেছি যে তোমরা সবাই দ্রাব্যতা থেকে পড়া শুরু করো, কারণ দ্রাব্যতা টপিকটা হাইলি কানেক্টেড, পুরা মজা লাগে, পড়তে ইন্টারেস্ট তৈরি হয়। অর্থাৎ পড়ার শুরুর সময় কেউ যদি এখন পড়া শুরু করে যে সে আয়ন শনাক্তকরণ পড়া শুরু করছে, তার দেখা যাবে সিলেবাস শেষ, মানে পরীক্ষার দিন চলে আসছে, বাট তার ওই জিনিসটা পড়া হয়নি। এরপরে যে টপিকটা, এটা আমি মনে করি যে এই টপিকটা তোমাকে আস্তে ধীরে নোট করে পড়তে হবে, কারণ এখানে প্রচুর পরিমাণ বিক্রিয়া, এবং এখানে যে আয়ন শনাক্তকরণ যে টপিকগুলো দেওয়া আছে, কারণ আমরা জানি আমাদের শনাক্তকরণের বেসিক্যালি প্রসেস আছে দুইটা, একটা হচ্ছে শিখা পরীক্ষা আর একটা হচ্ছে আয়ন শনাক্তকরণ। এখানে আমি সবগুলো আয়ন না দিয়ে থাকলেও আমি তোমাদের প্রত্যেকটা বলবো তোমরা এখানে প্রত্যেকটা আয়ন, আমরা কিছু ক্ষারীয়মূলক কিছু অম্লীয়মূলক দিছি, এছাড়াও তোমাদের বইয়ে দেখবা Fe2+, Fe3+, অ্যালুমিনিয়াম 3+, এগুলো দেওয়া আছে। এবং শনাক্তকরণের জন্য আরেকটা যে প্রসেসের কথা বলছি, যে শিখা পরীক্ষা যেটা ফ্লেম টেস্টের কিছু কমন কোয়েশ্চেন এবং কি ধরনের বর্ণ আসবে এগুলো একটু দেখবা। আর আরেকটা যেটা টপিক দেখো, যেহেতু একটা দীর্ঘ সময় পরে HSC 26 কিন্তু আমাদের ফুল সিলেবাসে পরীক্ষা দিতে যাচ্ছে, অর্থাৎ এই ফুল সিলেবাসের জন্য আমার আরেকটা বিশেষ অনুরোধ হচ্ছে, যারা হচ্ছে নিজেদেরকে বাকিদের তুলনায় একটু ভালো অবস্থানে দেখতে চায়, এটা শুধু টেস্টের জন্য না, যারা নিজেদেরকে বাকিদের তুলনায় কিছুটা ভালো দেখতে চায় তাদেরকে আমার একটা বিশেষ সাজেশন হচ্ছে, তারা হচ্ছে সলভেন্ট এক্সট্রাকশন আর দ্রাবক নিষ্কাশন, সলভেন্টস এক্সট্রাকশন, যেটাকে বাংলায় বলা হচ্ছে দ্রাবক নিষ্কাশন, এটা আপাতত টেস্টের জন্য যে পড়ে ফেলতে হবে এরকম না, বাট মাথায় রাখবা যে আমাকে পড়তে হবে। ঠিক আছে, এই টপিকটা আমাদের অ্যাডমিশন রিলেটেড পরীক্ষার সময় খুব কাজে লাগবে, যারা টেস্টে একটু সময় গুছিয়ে নিয়ে যেতে পারবা। যেহেতু টেস্টে তোমাদের এখন খুবই সন্নিকটে, অনেকের পরীক্ষা হয়তো শুরু হয়েছে, অনেকের হয়তো হবে, তো দ্রাবক নিষ্কাশন যাদের আগে থেকেই পড়া আছে তারা পড়ে ফেলবা, আর যারা পড়ো নাই তাদের জন্য আমি বিশেষ সেশন একটু সময় নিয়ে পরবর্তীতে পড়ো। এরপরে দেখেন, তো গুণগত রসায়নের পরবর্তীতে আমাদের যে চ্যাপ্টারটা শুরু হতে যাচ্ছে খুবই প্যাথেটিক। আই সিম্পলি অ্যাড্রেস দিস ইজ ওয়ান কাইন্ড অফ, আমাদের সেকেন্ড পার্টে যেমন অর্গানিক কেমিস্ট্রি, ফার্স্ট পার্টে হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রির প্রাণ বলা যায় মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। খুবই যথেষ্ট বড়, সময় সাপেক্ষ, বারবার পড়ি বারবার ভুলি, এই চ্যাপ্টার হচ্ছে তেমনই একটা চ্যাপ্টার, বাট দিস ইজ দ্য সেন্টার পয়েন্ট অফ ইনঅর্গানিক কেমিস্ট্রি। দেখেন
এই মৌলের পর্যাবৃত্ত ধর্মতে ফার্স্টে যে পয়েন্টগুলো ভাইয়া হাইলাইটেড করছি এগুলো তোমরা ছোটবেলায় পড়ে আসছো। বিভিন্ন ধরনের পর্যাবৃত্ত ধর্ম যেগুলা গ্রুপে এবং পর্যায়তে পিরিয়ডিক্যালি চেঞ্জ হয়, বাট আমাদের এই বয়সে আইসা তোমাদের এগুলার ব্যতিক্রমগুলো আসবে। বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপর হচ্ছে কি ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সালফার, ফসফরাস, ফ্লোরিন, ক্লোরিন, অক্সিজেন, সালফার, এগুলো আসবে। অর্থাৎ ব্যতিক্রমগুলাতে একটু প্রায়োরিটাইজ করে পড়বা এবং এই পর্যাবৃত্ত ধর্মগুলা তোমার বিভিন্ন ধরনের রাসায়নিক যৌগ গঠনকালে তাদের ওই জায়গাগুলোতে ইম্প্যাক্ট করে। সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, অর্থাৎ এই জায়গাগুলোতে আয়নীকরণ শক্তি। নর্মালি মনে রাখবা পর্যাবৃত্ত ধর্ম যে শুধু এইগুলা এমন না, পর্যাবৃত্ত ধর্মগুলা বলতে কিন্তু আমাদের ধাতব ধর্ম, অধাতব ধর্ম, জারণ ধর্ম, বিজারণ ধর্ম, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, আরো অনেকগুলা জিনিসই আছে, বাট দোজ আর দ্য বেসিক্স। হ্যাঁ, দোজ আর দ্য বেসিক্স। এবার দেখেন এই যে মহা ইম্পর্টেন্ট, এটা এক কথায় যে বা যারা ইন্টার লাইফে পড়বে না, অর্থাৎ ইন্টার তো 2 বছরে, তাকে থার্ড ইয়ার দেওয়া হবে, তারপরে অবশ্যই যাতে সে পড়ে আসে শঙ্করায়ন। শঙ্করায়ন আপাতত যেহেতু টেস্ট পরীক্ষা, তোমাদের একাডেমিক পরীক্ষা, তোমরা সবাই তোমাদের বইয়ের যে শঙ্করায়নগুলো আছে দেখবা, যদি আমি জৈব যৌগের বলি, মিথেন, ইথেন, মিথেন, তারপর হচ্ছে 2 কার্বন হচ্ছে ইথিন, আর হচ্ছে ইথাইন, এই 3টা অর্গানিক থেকে আসে। আর ইনঅর্গানিকে সেই পানি দিয়ে শুরু, অ্যামোনিয়াতে শেষ, মাঝখানে ঢুকেছে কি হাইড্রোজেন সালফাইড আর হচ্ছে কি ফসফিন। অর্থাৎ খুবই কমন কিছু ক্যারেক্টারে আসে। অর্থাৎ এই যে শঙ্করায়ন, তার বেসিক ডেফিনেশন, শঙ্করায়ন নির্ণয় করা, শঙ্করায়নের মাধ্যমে উপস্থিত আমার তার বন্ধন কোণের পরিমাণ, তার যৌগের আকৃতি, একটা থিওরি আছে যেটাকে আমরা বিএসইপিআর থিওরি বলি, মানে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। অর্থাৎ একই শঙ্করায়ন হবে কিন্তু বন্ধন কোণ আলাদা আলাদা হবে। প্লিজ এই যে টপিকগুলা, কেউ এগুলাকে যদি বাদ দিয়ে মনে করে যে সে মহাবরমান হনুমান হয়ে গেছে, তাহলে সে আসলেই পরীক্ষার হলে নিজেকে হনুমান প্রতিপন্ন করবে। অর্থাৎ এই যে ফুল ট্রাইব লস হয়ে যাবে তোমার এখানে। ওকে, যদি এটা না পড়ো তাহলে ইউর লাইফ টোটালি উইল বি কি লস্ট। হ্যাঁ, তুমি হচ্ছে কি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট নিয়ম অনুযায়ী তুমি হারায় যাবা। ঠিক আছে, অর্থাৎ এখানে যে থিওরিটা, যেমন এই থিওরিটা অবশ্যই পড়বা, বিএস ইপিআর, ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার বিকর্ষণ রিপালশন। ঠিক আছে, ওনার থিওরি অনুযায়ী সবচেয়ে বেশি বিকর্ষণ হবে লোন পেয়ারে, তারপর বন্ড পেয়ার লোন পেয়ারে একটু কম হবে, আর সবচেয়ে কম বিকর্ষণ হবে বন্ড পেয়ারে। তোমাদের বেসিক্যালি একাডেমিক পরীক্ষায় আমি যেগুলা বলছি, অর্গানিক থেকে সাধারণত আমাদের কি আসে, অর্গানিক থেকে মিথেন আসে, তারপর হচ্ছে কি ইথিন আসে, আর ইথাইন আসে। ঠিক আছে, অর্গানিক থেকে এগুলার বাইরে আমি দেখি নাই তেমন একটা, যদি আসো তুমি পারবা। কারণ অর্গানিকের 3 ধরনের, sp3, sp2 আর হচ্ছে কি sp। ঠিক আছে, এগুলার বন্ধন কম, এদের মধ্যে শতকরা s এর পরিমাণ, শতকরা p এর পরিমাণ, এগুলোই আসে ঘুরে ফেরে। অর্থাৎ এর বাইরে যে খুব বেশি আহামরি টাইপের কোশ্চেন আসবে এরকম না কিন্তু। ঠিক আছে, এরপরে হচ্ছে দেখো ফাজানের নীতি। এই যে মিস্টার ফাজান, উনি কিন্তু বেসিক্যালি যেটা করছে, যে উনি একটা জিনিসই বলছে, এই পৃথিবীর সকল আয়নিক যৌগ আসলে আয়নিক না। অর্থাৎ তুমি যাকে যা ভেবে আসছিলা ওটা কিন্তু তা না। ঠিক আছে, অর্থাৎ তুমি নিজেকে ওই এসএসসির পরে সায়েন্টিস্ট ভাবা শুরু করছিলা, আসলে কিন্তু তুমি ওইটা না। তোমাকে পড়ে পড়ে একটা সার্টেন লেভেলে যাওয়ার পরে অনেক পড়াশোনা করতে হবে। এখন দেখেন, অনেক পড়াশোনা করতে আগে তুই হচ্ছে কি ফার্স্টে হচ্ছে টেনশন করছ বেশি। দেখো, এই ফাজানের নীতির কোনো কিছু বাদ দেওয়া যাবে না, ফাজানের নীতির কোনো কিছু বাদ দেওয়া যাবে না। ফাজানের নীতি আমি বলি যে এই চ্যাপ্টারের একটা অন্যতম প্রাণ কেন্দ্র। ফাজানের নীতির সাহায্যে আমরা পড়তে পারবো কিভাবে আয়নিক বৈশিষ্ট্যের কারণে সমযোজী বৈশিষ্ট্য আস্তে আস্তে বাড়তে থাকে। অর্থাৎ ফাজানের নীতিতে আমি একটা কথা লিখি, দেখো ফাজানের নীতি যদি আমি এক লাইনে লিখি,
ক্যাটায়ন, দাঁড়াও, অ্যানায়নের আকার সমানুপাতিক হচ্ছে ক্যাটায়নের আকার ব্যস্তানুপাতিক হচ্ছে ক্যাটায়নের আকার এরপর হচ্ছে তোমার চার্জ ঘনত্ব, এরপর হচ্ছে পোলারায়ন। অর্থাৎ আমি এখানে যেটা বুঝাতে চাইছি, দেখেন বুঝতে চাইছি যদি অ্যানায়নের আকার বড় হয় অথবা ক্যাটায়নের আকার যদি ছোট হয় অথবা যদি তোমার চার্জ ঘনত্ব বাড়তে থাকে তাহলে তোমার পোলারায়ন বাড়বে। আর পোলারায়ন যত বাড়বে তোমার সমযোজী বৈশিষ্ট্য তত বাড়বে, আয়নিক বৈশিষ্ট্য তত কি কমবে। অর্থাৎ এই ফাজেনের নীতি তিনটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট আছে, এর মধ্যে দুইটা স্টেটমেন্ট বলা হয়ে গেছে, আরেকটা স্টেটমেন্ট ছিল যেটা হচ্ছে কি যদি কোনো ক্যাটায়নের ক্ষেত্রে ডি ও এফ অরবিটাল ইলেকট্রন চলে আসে তখন তার কম্পারেটিভলি কি বেশি হবে, তখন তার বিচ্যুতি বেশি হবে, যেটাকে আমরা কেমিস্ট্রি ভাষায় বলছি কি পোলারায়ন বা পোলারাইজেশন। অর্থাৎ এই জায়গা থেকে যা যা আছে অবশ্যই যে ধাতব কার্বনেটের যে তাপ সহতা বলছে, এছাড়া আরেকটা জিনিস পড়বা, গ্রুপ 2 এর মৃৎকা ধাতুর সালফেট, কার্বনেট ও নাইট্রেটের দ্রবণীয়তা, এই জায়গাটা পড়বা। হ্যাঁ, গ্রুপ 2 এর যে মৃৎক্ষার ধাতু আছে তাদের সালফেট, কার্বনেট এবং হচ্ছে তাদের নাইট্রেটের কি বলে দ্রবণীয়তা, এই জায়গাটা অবশ্যই পড়বা। এরপর দেখেন, এরপরে হচ্ছে হাইড্রোজেন বন্ধন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর দা হচ্ছে কি টেস্ট এডমিশন এবং এনি কাইন্ড অফ একাডেমিক এন্ড অ্যাডমিশনের জন্য। আমাদের হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদ থেকে শুরু করে হাইড্রোজেন বন্ধনের উপস্থিতির কারণে তাদের ভৌত ধর্মের যে পার্থক্য তোমরা সবাই জানো। অর্থ এবং প্যারা দুইটা সমাণু নিয়ে তোমাদের কোয়েশ্চেন আছে, একটা হচ্ছে প্যারা নাইট্রোফেনল আর হচ্ছে অর্থ নাইট্রোফেনল, তাদের দুইটার ভৌত অবস্থা কেন ডিফারেন্ট। অর্থাৎ এই জায়গাটা হাইড্রোজেন বন্ড নিয়ে আমি খুব একটা বেশি কথা বলবো না, বাট একটা কথাই বলবো, সব পড়তে হবে। হাইড্রোজেন বন্ধনে কিচ্ছু, এটা জেমস বন্ডের মতো, ওকে, হাইড্রোজেন বন্ধনে কিচ্ছু বাদ দেওয়া যাবে না। বাট হাইড্রোজেন বন্ধন কখন পসিবল, জাস্ট বিকজ অফ যদি তিনটে এলিমেন্টস থাকে এফ ও এন, এই তিনটার সাথে আমাদের কি বন্ধন হবে, হাইড্রোজেন বন্ধন হবে। ফ্লোরিন, অক্সিজেন আর হচ্ছে নাইট্রোজেন, এই তিনটার সাথে আমাদের হাইড্রোজেন বন্ধন হবে। এবং হাইড্রোজেন বন্ধনের দুইটার প্রকারভেদ, যেটা একটা হচ্ছে আন্ত আর হচ্ছে অন্ত, এটা রিলেটেড প্যারানাইট্রোফেনল, অর্থনাইট্রোফেনল, হাইড্রোজেন বন্ধনের উপস্থিতির কারণে বিভিন্ন জিনিসের ভৌত পার্থক্য। তারপর হচ্ছে কি বলে দেখবা যে বিভিন্ন গ্রুপের মৌলগুলার মধ্যে কেন আমাদের গ্রুপ 16-এ থাকা অক্সিজেনের হাইড্রোজেন বন্ধনের কারণে পানির স্ফুটনাঙ্ক কেন বেশি। অর্থাৎ স্ফুটনাঙ্কের একটা ক্রম আছে, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের যে ভিন্নতা, এই জায়গায় একটু পড়তে হবে। এবার দেখেন, তারপর বিভিন্ন ব্লকের বিভিন্ন ধরনের জাতীয় কোয়েশ্চেন আছে, যেই জিনিসগুলো অ্যাকচুয়ালি 1-2 বার রিডিং পড়ার পরে তুমি নিজেই লিখতে পারবা যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে ডাইমার গঠন, এটা যে কতবার আসছে, বিভিন্ন ধরনের অক্সাইডের বিক্রিয়া, কেউ অম্লীয় অক্সাইড, কেউ ক্ষারীয় অক্সাইড, কেউ নিউট্রাল অক্সাইড, কেউ উভধর্মী অক্সাইড, এছাড়া আরো অনেক টাইপের অক্সাইড আছে, সুপার অক্সাইড আছে, পার অক্সাইড আছে, বিভিন্ন টাইপের অক্সাইড আছে। তারপর কারো কারো ভৌত অবস্থা আলাদা হয়, আবার কেউ কেউ আর্দ্র বিশ্লেষিত হয়, কেউ কেউ আর্দ্র বিশ্লেষিত হয় না। তারপর কেউ অধিক ক্ষারধর্মী, কেউ অধিক ক্ষারিকধর্মী না, কেউ এই যৌগটা গঠন করতে পারলো কেন এই যৌগটা গঠন করে না। এই টাইপের কোয়েশ্চেনগুলো খুবই ওয়েললি তোমাদের বইগুলোতে ন্যারেটিভ করে দেওয়া আছে। তোমরা যেটা চেষ্টা করবা, একটা কোয়েশ্চেন থেকে 10টা কোয়েশ্চেন অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ এই জায়গার যে টপিকগুলো, এগুলো হচ্ছে হরহামেশা প্র্যাকটিস করার জন্য। হাজারি স্যারের বই থেকে ডাইরেক্ট এখানে জিনিসগুলো পাবা। হ্যাঁ, এইখানে একটা টপিককে হয়তো আমি লাস্টে খুবই ছোট করে রাখছি, বাট এটা মোটো ছোট ভাবার কোনো অবকাশ নেই।
কারণ হচ্ছে ডি ব্লক। ডি ব্লক আগে যেহেতু শর্ট সিলেবাসে ডি ব্লকে যে জিনিসটাকে বাদ দেওয়া হয়েছিল হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড বা জটিল যৌগ। কারণ ডি ব্লকের মধ্যে যে মৌলগুলো আছে তার মধ্যে যাদের ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন থাকে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসে যদি তোমার এদের ক্যাটায়নগুলো নাও বা স্থিতিশীল আয়ন নাও, যাদের ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন থাকে এবং তাদেরকে আমরা অবস্থান্তর ধাতু বলি। এই অবস্থান্তর ধাতুগুলার যে প্রদর্শিত যে ধর্মগুলা, এই জায়গাটা বর্তমানে যারা, আমি জাস্ট এতটুকু বলবো, তোমাদের ক্রিস্টাল ফিল থিওরি অর্থাৎ রঙিন যৌগগুলা কেন রঙিন হয়, এই কমপ্লেক্স কম্পাউন্ড পুরাটাই বর্তমানে যারা হচ্ছে ফুল সিলেবাস, যেহেতু তোমরা এটা পুরাটা কমপ্লেক্স কম্পাউন্ড আন্ডারে পড়ছে। কমপ্লেক্স কম্পাউন্ড একটু একটু যারা হচ্ছে সামনে আপাতত দেখো, যেহেতু অ্যাডমিশন পড়তে তোমাদের এখন যেহেতু পরীক্ষা চলে আসছে, তোমাদের পারতপক্ষে যারা এই টপিকগুলো আগে পড়ছো, দেখো কমপ্লেক্স কম্পাউন্ড পুরাটাই হচ্ছে এই চ্যাপ্টারের আরেকটা অন্যতম প্রাণ। কারণ কমপ্লেক্স কম্পাউন্ডগুলো কিভাবে গঠিত হয়, কমপ্লেক্স কম্পাউন্ডগুলো থেকে আমাদের সন্নিবেশ সংখ্যা, তাদের চৌম্বকীয় ধর্ম, তারা কেন কালারফুল হয়, মানে যেটাকে আমরা ক্রিস্টাল ফিল থিওরি বা সিএফটি থিওরি বলি, তারপর জটিল যৌগগুলোর নামকরণ, এটা নিজেই সম্পূর্ণ চ্যাপ্টারের একটা অংশ। কিন্তু যারা শর্ট সিলেবাসে দীর্ঘদিন এই জটিল যোগের পার্টটাকে এক্সক্লুড করে রাখা হয়েছিল। বাট আমি জাস্ট একটা কথা বলবো, এই ডি ব্লক যারা পড়তে চাও বা যারা পড়ে রাখবা, তারা অ্যাডমিশন টেস্টে হিউজ লেভেলের অ্যাডভান্টেজ পাবা। বাট একাডেমিকের জন্য যতটুকু যে বা যারা পড়ে রাখছো ভালো, বাট একাডেমিকের কিছু পরীক্ষা ডাইরেক্ট কোয়েশ্চেন শুধু ডি ব্লককে রিলেট করে আসবে। ওকে, যারা পড়ো নেই, এখন নতুন করে পড়তে গিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। বাট অবশ্যই নিয়ার ফিউচারে যখন তুমি আরো প্রতিযোগিতামূলক পরীক্ষা যাবা তখন পড়বা। বাট যাদের হাতে একটু সময় আছে, পরীক্ষা আরো কিছুদিন পরে হবে, হয়তো বা কপাল ভালো থাকলে শুধু ডি ব্লক থেকে একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন আসতে পারে। এরপরে দেখেন, আমাদের যেই পরিবর্তন তোমরা চাও, তোমাদের মন মানসিকতার, তোমাদের পড়ালেখা করার ইচ্ছার পরিবর্তন না করতে পারলো, আমাদের একটা চ্যাপ্টার আছে, ওইটা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন। এই রাসায়নিক পরিবর্তন যে ভদ্রলোক আছে, ওনার যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল, পড়ে মজা লাগে, অঙ্ক করে ভালো লাগে। বাট আমরা এই চ্যাপ্টারটার ক্ষেত্রে একটা জিনিস বলি, এই চ্যাপ্টারটার প্রথম শুরু আমি লিখছি কি অ্যাটম ইকোনমিক পার্সেন্টেজ, এছাড়া আরেকটা টপিক আছে ই ফ্যাক্টর। এই দুটো একসাথে কানেক্টেড, যেগুলো গ্রিন কেমিস্ট্রি আন্ডারে পড়ে। এরপরে দেখো, সেই বাচ্চাকালে পড়া যে লাসাতির নীতি আগেও পড়ে আসছো, এইখানেও লাগবে। এখানে একটা হট টপিক হচ্ছে ভ্যান টফ এর সমীকরণ। দেখো ভ্যান টফ এর সমীকরণ, ওকে, ভ্যান টফ এর সমীকরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লগ কেপি বা লন কেপি যেটা দিয়ে লেখো, ওই ভ্যান টফ এর সমীকরণ কিভাবে তোমার সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব আছে। আমরা একটা কথা অলওয়েজ মনে রাখবো, সাম্যাঙ্কগুলা শুধুমাত্র তাপমাত্রা দ্বারা পরিবর্তিত হয়। বাট সাম্যাঙ্ক যদি না বলে সাম্য অবস্থা বলে, তখন ওইখানে কিন্তু তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এগুলোর প্রভাব আছে। বাট সাম্যাঙ্ক অর্থাৎ কেপি, কেসি, কে এ, কে বি, কে ডাব্লিউ, কে অফরও আছে, হ্যাঁ, কে এ, কে বি, এগুলো প্রত্যেকটা হচ্ছে সাম্যাঙ্ক। কে এস পি, এগুলো সবগুলো হচ্ছে সাম্যাঙ্ক। সাম্যাঙ্ক শুধুমাত্র পরিবর্তিত হয় তাপমাত্রার উপরে। এবং বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কোন নেচারে, এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া, এখানে লাসাতির নীতি থেকে শুরু করে তারপর বিভিন্ন ধরনের সাম্যাঙ্ক, কেপি কেসির মাঝখানে রিলেশন এবং কেপি রিলেটেড, মানে কেপি কেসি রিলেটেড অফুরন্ত আছে, অঙ্ক আছে, যেগুলা তোমরা আমাদের যে বা যারা রিস্টার্টে ছিল, এই চ্যাপ্টারটা কিন্তু আমি পড়াইছিলাম, হ্যাঁ, রাসায়নিক পরিবর্তন। এবং এই রাসায়নিক পরিবর্তনে কেপি কেসির অঙ্কগুলো যত টাইপের, যত ধরনের, যত প্রকার ভেতর হইতে পারে, সবগুলো আমি দেখাইছিলাম। এখন নিজেরা যদি মনে করো যে লাস্ট মুহূর্তে এসে একটা পুশ করে না পড়ো, তাহলে কিন্তু এটা তোমাদের জন্য একটা ডিমোটিভ পয়েন্ট। এবং এটা অবশ্যই মনে রাখতে হবে, তোমার খাতায় লেখা নাম্বারটা তোমার নিজের, তোমার জিপি এটাও তোমার নিজের। অ্যান্ড ইট উইল মেক ইউ ফিল হ্যাপি যে আমি একটা ভালো ফলাফল করছি। ওকে, আর আরেকটা পার্ট এখানে এই চ্যাপ্টারের, ওটা হচ্ছে পিএইচ রিলেটেড, অসওয়াল্ডের লৌহকরণ সূত্র থেকে শুরু, পিএইচ ও পিএইচ এর অঙ্ক, মিশ্রণের প্রকৃতি নির্ণয়, এগুলা সুপার ডুপার ইম্পর্টেন্ট টাইপ, এগুলা নিয়ে বলার কোনো কথা আসলে নাই। আর লাস্ট যে টপিকটা বাফার দ্রবণ, এটা আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়েছে এটা পড়তে ভালো লাগে, মজা লাগে, সুন্দর আছে, কিউট আছে। তো বাফার দ্রবণ অবশ্যই আমরা পড়বো। বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, বাফার দ্রবণের অম্লীয় না ক্ষারীয় দ্রবণের পিএইচ বের করা, আর লাস্টে অম্ল এবং ক্ষারের কি দ্রাব্যতার কম, এটা জাস্ট এক্সট্রাঅর্ডিনারি টপিক। এখন এখানে জাস্ট আমি একটা কথা বলি, যেহেতু সিলেবাস এখন ফুল চলে আসছে, ফুল সিলেবাসে দেখবা এই চ্যাপ্টারটার কিছু টপিক আছে, দাঁড়াও, যেগুলা ফুল সিলেবাসে বর্তমানে পড়ে। যেমন একটা আছে কি তোমার আর্নিয়াসের ইকুয়েশন,
বিক্রিয়ার হার দ্রবকের ইকুয়েশন আছে, পড়তে হবে বর্তমানে যেহেতু আছে। তারপর হচ্ছে আরেকটা টপিক খুবই ইম্পর্টেন্ট, হচ্ছে রিয়েকশন রেট। এই রিয়েকশন রেট ভবিষ্যতে যে কত ইম্পর্টেন্ট হবে, যারা ভবিষ্যতে হচ্ছে কুয়েটে দেখবা, কুয়েটের মোস্ট অফ দ্য অঙ্ক আসে রিয়েকশন রেট থেকে। এরপরে হচ্ছে রিয়েকশন অর্ডার বা বিক্রিয়ার ক্রম। দেখো রিয়েকশন অর্ডারটা আমরা যারা 26-এর যে বা যারা আসো, আমি যাদের ক্লাস নিয়েছিলাম তাদের ক্লাসে যথেষ্ট ডিটেলসে পড়াইছিলাম আমি। রিয়েকশন অর্ডার মানে বিক্রিয়ার ক্রম, আর হচ্ছে মলিকুলারিটি বা আণবিকত্ব, এই টপিকগুলা কিন্তু বর্তমানে এইচএসসি 26-এর ইকুয়েশন কি তোমাদের সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। এই ছাড়া দেখো বর্তমানে তোমাদের 26-এর জন্য আমি একটা কথা বলি, 25-এ যে ধরনের ডিজাস্টার হয়েছে, জিপি এর কথা বলো, রেজাল্টের কথা করো, 26-এ এটা কখনোই এক্সপেক্ট করে না উইদাউট প্রপার মানে প্রিপারেশন তুমি এক রাত পরে ওয়ান শট দেখে উইদাউট প্রিপারেশন তুমি চলে যাবা, ধাপ ধমাধাপ তোমার রেজাল্ট হবে। তোমাকে অনেক বেশি পড়তে হবে, কারণ যখন কোনো কিছু ফল করে দেন ইট উইল টেক টাইম ওটা আপের দিকে যাওয়ার জন্য। কিন্তু প্রস্তুতি যদি যে যার মতো জায়গা থেকে ভালো মতো নেয়, যারটা ভালো হওয়ার কথা তারটা ভালোই হবে, ঠিক আছে। এখন দেখেন এই চ্যাপ্টারের আরেকটা জিনিস বর্তমানে ঢুকে গেছে, এটা খুবই দুঃখজনক যে তোমাদের এই চ্যাপ্টারটা আসলে কিন্তু যথেষ্ট বড়। এটা হচ্ছে তাপ রসায়ন, এবং তাপ রসায়নও যথেষ্ট সুন্দর মতো আমি তোমাদেরকে গুছিয়ে দিছিলাম। কারণ এই তাপ রসায়নের যত যা লাগে, এই যে প্রশমন তাপ থেকে শুরু করে বিক্রিয়ার গঠন এনথালপি, সংগঠন এনথালপি, প্রমাণ তাপ, তারপর হচ্ছে ল্যাভোইসির হ্যাশের সূত্র, এগুলো কিন্তু পড়ানো হয়েছিল। অর্থাৎ এই টপিকগুলা 26-এর জন্য নতুনভাবে ইনক্লুড করা হয়েছে। এখন অনেকের মনেই কোয়েশ্চেন আসবে, ভাই আমি তো এগুলো পড়িনি, এগুলো দিয়ে কি কাভার হবে? তাহলে অবশ্যই কাভার হবে, বাট আল্লাহর কাছে একটু দোয়া নেওয়া ঢিকো, কারণ কোয়েশ্চেন তো আর আমি করতেছি না। ইট ইজ টোটালি ডিপেন্ড অন ইউর যে টিচার এক্সাম সেট করবে, ওকে। আর লাস্টে দেখেন আমরা তো ইন জেনারেল অনেকগুলো কথাই বলছি, আর কর্মমুখী রসায়ন, ভোকেশনাল কেমিস্ট্রি আর হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ রসায়ন, এই দুটা নিয়ে আমি যদি বলি, এগুলার এমসিকিউর জন্য অবশ্যই পড়ে যাবা। এবং কর্মমুখী রসায়নের জন্য এই যে সিরকা বা ভিনেগার প্রস্তুতি, এটা 2025 পর্যন্ত একটা হট টপিকই ছিল, হ্যাঁ। আর আরেকটা টপিক ছিল, ওটা হচ্ছে প্রিজারভেটিভ। প্রিজারভেটিভ and their classification. দেখেন আমি বলবো যে 1 আর 5 নম্বর চ্যাপ্টারে এই টপিকগুলো, যেগুলো আমি তো এটা বলছি, এই টপিকগুলো আলটিমেটলি তুমি প্রিপারেশন নাও। ভিনেগারের প্রস্তুতি, বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ বা প্রাকৃতিক সংরক্ষক, তারপর হচ্ছে কি আমাদের খাদ্য নিরাপত্তা, এই টপিকগুলো তোমরা দেখতে পারো। এর বাইরেও অনেক টপিক আছে। এই টপিকগুলো বেসিক্যালি আমি তাদের জন্য বলবো যারা মেডিকেল বেশি অ্যাসপায়ারেন্ট, যারা ইন ফিউচারে চায় যে আপাতত একাডেমিক পরীক্ষাগুলোতে খুব সুন্দর মতো গুছিয়ে রাখি, কারণ মেডিকেলে প্রচুর তথ্য নির্ভর ডাটা আসে। এখন দেখেন 1 নম্বর চ্যাপ্টার নিয়ে কেন কথা বলে নেই, কারণ 1 নম্বর চ্যাপ্টারে যেই জিনিসগুলো আছে আমাদের ল্যাবরেটরি নিরাপদ রসায়ন, ওইখানে দেখবা ভালো মতো খেয়াল করলে দেখবা পল বুঙ্গি ব্যালেন্স নামে একটা জিনিস আছে। একটু পড়তে খারাপ লাগলো, ওইখানে রাইডার কনস্ট্যান্ট নামে একটা জিনিস আছে। ওইখানে আছে টাইট্রেশন, ওইখানে আছে সেমি মাইক্রো কিছু প্রসেস, আর আছে কি কিছু ধরনের চিত্র, আর কিছু ল্যাবরেটরির ব্যবহার আছে, যেগুলো হচ্ছে আমরা কিভাবে ব্যবহার করব, কোন যন্ত্রটা কিভাবে ব্যবহার করব। ওই ল্যাবরেটরি নিরাপদ রসায়নের আরেকটা অংশ আছে যেটা হচ্ছে আমাদের পরিমাণগত রসায়নে ছিল, যে বিভিন্ন ধরনের প্রমাণ দ্রবণ আমাদের হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, অর্থাৎ ল্যাবরেটরি নিরাপদ রসায়নের একটা সম্পূর্ণ অংশ কিন্তু আমাদের পরিমাণগত রসায়নে আমরা পড়াই। আরেকটা অংশ যেটা বলছি, যে বিভিন্ন ধরনের যে দ্রব্যাদি আছে, কোন দ্রব্যাদিটা আমরা কিভাবে ব্যবহার করব, বিভিন্ন ধরনের সাইন আছে, তারপর সেমি মাইক্রো সিস্টেম যে প্রসেস আছে, তারপর হচ্ছে কি পল বুঙ্গি ব্যালেন্স, এই জিনিসগুলো পড়তে হবে। আর তোমাদের লাস্ট যেটা না বললেই না হয়, তোমরা অনেকেই হচ্ছে এমসিকিউ প্রিপারেশনের কথা বলো। আমরা যদি এমসিকিউ প্রিপারেশনের কথাটাকে একটু জাস্ট হালকা করে বলি, যে প্রিপারেশন নেওয়ার জন্য তোমার হাতে থাকা বইটাই সবচেয়ে বেস্ট একটা সম্পদ ছিল। দেখো তুমি এমসিকিউ যখন প্রিপারেশন নিবা, এমসিকিউ প্রিপারেশনের জন্য তোমার হাতে কিনা বাজারে যে বইটা আছে, যেহেতু এখন পর্যন্ত তোমার হাতে সম্বল এইটাই, লাস্ট সম্বল এইটা, হ্যাঁ, এটা তোমাদের জন্য না, এটা 26, 27, 28 সবার জন্য এটা সাজেশন থাকবে। অ্যাকচুয়ালি আমাদের বইগুলা যেটা আমরা কিনছি, এই বইটা কি আদৌ আমরা পড়ছিলাম, বা বইটা অ্যাকচুয়ালি কিভাবে অর্গানাইজ করা হয়েছিল। এমসিকিউ প্রেপের জন্য দেখবা তোমাদের বইয়ের প্রথম দেখবা যাদের যে রাইটারের বইটা কিনছো, সাধারণত এমসিকিউ প্রধান থাকে যে সাধারণ টাইপের কিছু এমসিকিউ থাকে।
একদম বইয়ের মধ্যে দেখবা টপিক ভিত্তিক কিছু সাধারণ এমসিকিউ তুলে দিছে, টপিক ভিত্তিক। এরপরে আমাদের বইয়ে আরেকটা জিনিস থাকে যেটা হচ্ছে বহু নির্বাচনী, যেটাকে বলে বহু নির্বাচনী এমসিকিউ, অর্থাৎ একই কোয়েশ্চেনের মাল্টিপল অ্যান্সার। তারপর দেখবে তোমাদের বইগুলোতে আরেকটা জিনিস থাকে হচ্ছে অভিন্ন তথ্য ভিত্তিক। কোনটা থাকে? একটা উদ্দীপক দেয়া থাকে, অভিন্ন তথ্য ভিত্তিক, অর্থাৎ একটা উদ্দীপককে হাইলাইট করে তোমাকে অ্যান্সার বের করতে হয়। এরপরে দেখেন আমাদের বাজারের বইগুলোতে বা তোমাদের কিনা যে বইগুলো আছে ওই বইগুলোর মধ্যে আরেকটা হচ্ছে কি বোর্ড স্ট্যান্ডার্ড কিছু কোয়েশ্চেন দেওয়া থাকে, অর্থাৎ বিগত 5 বছরে আসা যে কোয়েশ্চেনগুলো আছে, হ্যাঁ, বোর্ড ভিত্তিক কিছু এমসিকিউ দেওয়া থাকে। দেখেন আপনাদের মেন উদ্দেশ্য কি জানেন? এই জায়গাটা অন্তত পক্ষে একাডেমিক লাইফে শেষ করা, যেগুলো বাজারের প্রত্যেকটা বই অথবা যেগুলো স্ট্যান্ডার্ড হিসেবে আমরা বর্তমানে প্র্যাকটিস করছি প্রত্যেকটা বই এমসিকিউগুলো এইভাবে অ্যারেঞ্জ করা আছে, এবং বলতে পারো ভাই এখানে তো সংখ্যা অনেক বেশি, দেখ তুই এসব ফাঁকিবাজি করিস না। তোর প্রথম কাজ হচ্ছে এই সিকিউ দিয়ে, যেহেতু আমরা টেস্ট পরীক্ষা দিচ্ছি, আমাদের কাজ হচ্ছে এই জায়গাগুলো থেকে কিছু কিছু কোয়েশ্চেন নিয়ে নিজে বাসায় প্র্যাকটিস করা, বিকজ মনে রাখবা প্রপার রিভিশন অ্যান্ড প্রপার প্র্যাকটিস উইল ডিফাইন ইউ। ওকে, এখন দেখেন লাস্ট কথা, আর এটা যারা হচ্ছে চায় যে না আমি আরেকটু নিজেকে শানিত করব বা আমার প্রিপারেশনটা আরেকটু স্পিড আপ হবে, দেখবা তোমাদের বইগুলোতে আরেকটা টাইপ থাকে হচ্ছে 5 নাম্বার, যেটা অ্যাডমিশন রিলেটেড। যদি আমি অ্যাডমিশন রিলেটেড কথাগুলো বলি, অ্যাডমিশন রিলেটেড কোশ্চেনগুলোকে এইভাবে অর্গানাইজ করা হয়েছে, অ্যাডমিশনের যে কোশ্চেনগুলো আছে না এগুলোকে এইভাবে অ্যারেঞ্জ করা হয়েছে। সাধারণত কিছু বইয়ে প্রথম শুরু হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন দিয়ে বা ডেন্টাল অ্যাডমিশন টেস্ট, এরপরে ইন জেনারেল ভার্সিটি অ্যাডমিশন টেস্টের কিছু কোশ্চেন থাকে, আর লাস্টে যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট। ঠিক আছে, এইভাবে থাকে। যারা বর্তমানে যেহেতু টেস্ট পরীক্ষা চলে আসছে, তোমাদের প্রত্যেককেই আমি বলবো বাসার প্রস্তুতি মেনি মোর হচ্ছে কি রিভিশন অ্যান্ড প্রপার প্র্যাকটিস তোমাকে অবশ্যই কাঙ্ক্ষিত সাফল্য নিয়ে যাবে। ওকে, অর্থাৎ এটা আলটিমেটলি তোমাদের একটা এমসিকিউ বেসড প্রিপারেশন কিভাবে তুমি বাসায় নিতে পারবে তার জন্য বললাম। এরপরও দেখি আমি অথবা আমাদের বাকি টিচার প্যানেল আমরা এমসিকিউ এই ভয়টাকে কিভাবে অল্প সময়ে অ্যান্সার দেওয়া যায় এই জিনিসটাকে কোনোরকম ভাবে দূরীভূত করতে পারি কিনা। আর তোমাদের লাস্ট যেটা এই একটা সাজেশন, এটা শুধু সাজেশন ছিল না, এটা মেইন উদ্দেশ্যই ছিল, দেখো আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের লেয়ার কিন্তু বিভিন্ন রকম, এটা বাংলাদেশে না ওভারঅল প্রত্যেকটা জায়গায় এক একটা স্টুডেন্ট এক একটা পড়ার লেভেলে থাকে। তাই আমি কোনো একটা ইন জেনারেল লেভেলকে চিন্তা না করে সবার উদ্দেশ্যে বলছি, যে যার প্রস্তুতি যেই জায়গায় আসো ওই জায়গায় যদি তুমি কি পড়ে থাকবে নাকি ওইখান থেকে উপরে উঠবে এটা তোমার সিদ্ধান্ত। আর দেখো কেমিস্ট্রি ফার্স্ট পার্টের সাথে সাথে আমি কেমিস্ট্রি সেকেন্ড পেপারও তোমরা সাজেশন পেয়ে যাবা, তো তোমাদের মুজাহিদ ভাই ওইটা করে ফেলছে। আর যেটা হচ্ছে কি এখানে আরেকজন ভদ্রলোক আছে, পরে আমি তোমাদের পাবো ওটাও। তো বেসিক্যালি আমাদের দেখো এই মেন উদ্দেশ্যই ছিল এই এইচএসসি 26কে আমরা রিস্টার্টের সাথে সাথে আমাদের পরিচয়, এবং রিস্টারের পরবর্তীতে তোমরা আমাদের একাডেমিকলি মিশন A+ ইনশাআল্লাহ আমাদের সাথে যুক্ত হবা। আর তোমরা তোমাদের দেখার যে স্বপ্নটা, তোমাদের দেখার স্বপ্ন তো শুধুমাত্র A+ বা GPA-তে কনফাইন্ড না, তোমরা চাচ্ছ কাঙ্ক্ষিত কোনো একটা ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য, এবং সেই ইউনিভার্সিটি হয়তোবা স্বপ্নে ঢাকা ইউনিভার্সিটি হতে পারে, হয়তোবা কেউ কেউ ডাক্তার হবে, হয়তোবা কেউ কেউ ইঞ্জিনিয়ারও হবে, আবার কেউ কেউ বেকারও হবে। তো প্রত্যেকের জন্যই আমাদের যে মিশন A+, তারপর হচ্ছে মিশন ঢাবি, হয়তোবা সামনের বছর আমরা আরও সুগঠিতভাবে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কিছু করতে পারি। তো তোমরা আমাদের সাজেশনটা কেমন লাগলো, কতটুকু উপকার হলো, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা, ইউটিউবের কমেন্ট বক্সে জানাবা, সব জায়গায় নিজেদের এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবা, এবং আশা করি তোমাদের যতটুকু উপকার করা সম্ভব করার চেষ্টা করছি, এবং তোমাদের কি কি ধরনের সমস্যা তোমরা কেমিস্ট্রিতে ফেস করতেছো বা কিভাবে আমরা হেল্প করতে পারি কাইন্ডলি আমাদেরকে জানাবা। তো স্টিল দেন ভালো থাকবা, ইনশাআল্লাহ সামনে ভালো কিছু হবে। ভালো থেকো সবাই।